আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তাজবিদ শিক্ষা কোর্সের 17তম ক্লাস আজকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। হুজুর আজকে 18 নম্বর ক্লাস, 17 নম্বর না। 17 আজকে, গতকালকে 16 গিয়েছে, আজকে 17। তো যাই হোক, আমরা গতকালকে পড়তেছিলাম একালিক মাদ। তো আসলে আমরা যখন আরবি হরফ পড়ি ওইখানেই আমরা পড়েছি যে তিন ধরনের আর কি। প্রথম হলো যে টান ছাড়া, এরপরে অল্প টান, তারপরে বেশি টান। তো অল্প টানের আবার অল্প টান বেশি টানের ভিতরেও আবার কিছুটা ইয়ে আছে আর কি, পার্থক্য। ওর ভিতরেও আবার প্রকার আছে, যেমন অল্প টানের ভিতরে একালিফ টানই আছে, আর বেশি টানের ভিতরে আবার 3 আলিফ আছে, 4 আলিফ আছে। আজকে ইনশাল্লাহ আমরা 3 আলিফ 4 আলিফ পড়বো। তার আগে আর কি, গতকালকে যে আমরা এক আলিফ পড়ছিলাম ওইগুলো সম্পর্কে আর কি মোটামুটি একটু আলোচনা করব। এরপরে ইনশাল্লাহ আমরা 3 আলিফ 4 আলিফ মাদ পড়বো। তো তাহলে ওই দিকে যাই। হুজুর আজকে আমরা কি 3 আলিফ মাদ পড়বো? হ্যাঁ, 3 আলিফ 4 আলিফ ইনশাল্লাহ দুইটাই শেষ করবো। তো গতকালকে যারা ছিলেন, যদি সম্ভব হয় আহ, আপনাদেরকে আপনাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেছি, যারা ছিলেন বা ছিলেন না, যারাই আছেন আপনারা চেষ্টা করবেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আমরা পড়ছিলাম একালিক মাদ 4 প্রকার। 4 প্রকারের ভিতরে প্রথম প্রকার ছিল, প্রথম প্রকারটাকে বলতে পারবেন? মধ্যে আসলি। হ্যাঁ, মধ্যে আসলি কাকে বলে? মধ্যে আসলি, যদি মধ্যে আসলির একটু ধারণা দিতে পারেন আর কি, যে কেউ, যে মধ্যে আসলিটা কি? উস্তাদ এই যে খারা জবর, খারাজের উল্টা পেশ, তারপরে জবরের ডান পাশে হামজা, জেরের বাম পাশে জেরের বাম পাশে, জেরের বাম পাশে যজমালা ইয়া, আবার পেশের বাম পাশে যজমালা ওয়াও, এগুলা হচ্ছে মধ্যে আসলি। মাশাআল্লাহ। তো মধ্যে আসলি যদি হয় তাহলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ। কোনটাকে টানতে হবে? ডান দিকের যে হরকতটা থাকবে ওইটা, অথবা যদি খাড়া জবর খারাজের হয় এই ক্ষেত্রে যে হরফের উপরে থাকবে ওই ওই হরফের উচ্চারণটা এক আলিফ টান দিতে হবে, এই তো। তারপর 2 নম্বর কি পড়ছিলাম আমরা? মধ্যে বদল। মধ্যে বদল। মধ্যে বদলটা কি কি? মধ্যে অন্য বদল, একজন যদি, আচ্ছা। অন্য একজন, আপনি তো একটা বললেন, কে বলবেন? হ্যাঁ, সাব্বির খান ভাই। সাব্বির খান ভাই আছেন? আশিকুর রহমান ভাই? আচ্ছা, ঠিক আছে, আমি ওস্তাদ আমি আমার আছি। হ্যাঁ আমার বলেন। একটু ওই যে একটু অন্য কিছু করছিলাম তো, করতেছিলাম আর কি। দেখেন, আসলে ওস্তাদ কি প্রথম জিজ্ঞেস দিকে করলেন? প্রথম দিকে আমিও সবগুলো বলতে পারতাম, বাকি আপনাদের থেকে নিচ্ছি। আহ, এখানে দুইটা লাভ, একটা হলো যে আপনাদের মতো করে আপনারা বলছেন, আপনারা যারা আছেন, তাহলে অন্যরাও আর কি সেভাবে নিতে পারবে। আর বাকি আপনারা যারা গতকালকে পড়েছেন তাদেরও একটা বিষয় হলো যে তারাও সবক শুনানি হয়ে গেল। এই দুইটা সুবিধা। হ্যাঁ, তাহলে আপনি ওস্তাদ বললেন জিজ্ঞেস করেন। মাদ্দে বদল। ওস্তাদ হামজার উপরে খারা জবর খারাজে আর উল্টে পেশ হইলে মধ্যে বদল হয়। শুধু ওইটাই কি, আর কিছু হতে পারে না? ওস্তাদ ওই আরো হয় ওস্তাদ, ওই হামজার বামে খালি আলিফ, হামজার বামে হামজার বামে না, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও। আসলে মানে ওস্তাদ ওই
মধ্যে আসলিটা যদি ওই সবগুলো নিয়ম যদি হামজার সঙ্গে হয় এক কথা আর কি, তাহলে মধ্যে বদল হয় আর কি। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাই। এরপর 3 নম্বরে আমরা পড়ছিলাম কি মাদ যেন? মধ্যে মধ্যে এওয়াজ। মাশাআল্লাহ, মনে আছে তো। আহ, তো হ্যাঁ, মাদ্দে আওয়াজটা আপনি বলেন, তারপর তো। মধ্যে এওয়াজ হলো আমরা দুই জবর ওয়ালা হরফ আর দুই জবর ওয়ালা হ্যাঁ, আর একবার বলেন তো যদি ভাই। আমরা ওয়াকফ করি, তাহলে হ্যাঁ দুই জবরওয়ালা দিয়ে দুই জবরওয়ালা হরফে যদি আমরা হরকত ওয়াকফ করি, তাহলে একটা জবর বাদ দিয়ে আর একটা জবর রেখে রেখে এক আলিফ টানবো, সেটা হলো মদ্দে এওয়াজ। মাশাআল্লাহ। তাহলে ওই উস্তাদ কি ঠিক আছে? হ্যাঁ, যদি কি বলে দুই জবর হয় আর দুই জবরের উপরে আমরা ওয়াকফ করি, তাই তো? তাহলে তাহলে কি হ্যাঁ করতে হ্যাঁ, হবে? তাহলে একটা জবর বাদ দিয়ে আর একটা জবর রে এক আলিফ টানিয়ে পড়তে হবে। ঠিক আছে তো? এইটা হলো মদ্দে সম্ভব- এওয়াজ। সম্ভবত উস্তাদ এইটা। আমার তো ভালো এটাই তো মনে হয়। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এরপর আমরা পড়ছিলাম চতুর্থ নম্বরে আর একটা পড়ছিলাম, সেটা কি মনে আছে? যে উস্তাদ মদ্দে লিন, লিন, ওই লিনের মদ্দালিন ওস্তাদ। হ্যাঁ, মুস্তাক ভাই বলেন, মদ্দেলিনটা আপনি বলেন। মদ্দালিন হচ্ছে লিনের হরকতের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি, তাহলে আগের তো নিয়ম ছিল যে মদ্দালিন হলে আমরা তাড়াতাড়ি পড়ব, কিন্তু মদ্দালিনের পরের হরফে ওয়াকফ করতে গেলে আমাদের সেখানে তিন আলিফ, এক আলিফ ওস্তাদ, এক আলিফ টানতে হবে। হ্যাঁ, আসলে দেখেন, আর এর আগে বাকি যে তিনটাতে আমরা আলোচনা করলাম যে এক আলিফ, ওইগুলো এক আলিফই টানতে হবে, বেশি টানা যাবে না। আবার এক আলিফের কম একেবারে যে হরকতের উচ্চারণের মতো টানা যাবে না। কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে এটাতে একটু ছাড় আছে আর কি, যে আপনি দুই আলিফ পরিমাণ আর কি, এক আলিফের চাইতে বেশি আর কি একটু আপনি টানতে পারবেন। এটা হলো মাদ্দে লিন। তো তেমন উদাহরণ দিতে পারবেন মাদ্দে লিনের? উস্তাদ ওই যে কুরাইশ। মাশাআল্লাহ। তাহলে একবারে আমরা প্রথম দিক থেকে আসি। প্রথমে হলো আমরা যে পড়ছিলাম মাঝ শব্দের অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। তো এইগুলোই মোটামুটি। আর এখানে আহ, আর কি উদ্দেশ্য হলো, তেলাওয়াতের ক্ষেত্রে উদ্দেশ্য হলো যে তেলাওয়াতের ক্ষেত্রে উদ্দেশ্য হলো যে আরবি হরফের উচ্চারণগুলো লম্বা করে পড়া। তো সেক্ষেত্রে আমরা আর কি যদি বলি এক আলিফ মাদ, আমরা যে 4 প্রকার পড়তেছি, কোথাও কোথাও তিন প্রকারও আছে। অর্থাৎ ওই যে মাদ্দে আওয়াজের যে বিষয়টা আমরা বলতেছি, ওটা অনেক সময় মাদ্দে আসলির ভিতরে আসে। হ্যাঁ, সেই হিসাবে আর কি ওই এক আলিফ মাদ 3 প্রকার বলা হয়। আমরা আর কি আরো সহজভাবে বোঝার জন্য আর কি 4টা প্রকার নিয়ে এসেছি, যেন আমাদের বুঝতে অসুবিধা কম হয় আর কি, সেই হিসাবে আর কি। আর এক আলিফ মাদ 4 প্রকার। তো আর এক আলিফের পরিমাণ হলো 2 হরকত সমান। স্বাভাবিকভাবে 2টা হরকত উচ্চারণে যতটুকু সময় লাগে, ওই পরিমাণ হলো এক আলিফ। তো এক আলিফ মাদ 4 প্রকার, তার ভিতরে প্রথম প্রকার হলো মাদ্দে আসলি। তো আসলির ক্ষেত্রে আমরা যে পড়ছিলাম মাদ্দের হরফ ওয়াও, আলিফ, ইয়া। তো ওয়াও আলিফ ইয়া এই তিনটা হরফ কখন মাদ্দের হরফ হবে? যখন এই আলিফ আলিফের ডান দিকে, অর্থাৎ খালি কি বলে জবরের বাম দিকে এই আলিফটা খালি হবে, তখন এটা মাদ্দের হরফ হবে। আর ইয়ার ক্ষেত্রে শর্ত কি? ইয়ার ক্ষেত্রে শর্ত হলো যে ইয়াতে সাকিন হবে এবং এর ডান দিকে জের থাকবে, এর ডান দিকের হরকতটা জের হবে আর ইয়াতে সাকিন হবে।
আর ওয়াও মাদের হরফ হওয়ার ক্ষেত্রে শর্ত হলো যে ওয়াওয়ের ডান দিকের হরকত পেশ হতে হবে। এই মোটামুটি এই তিনটা মাদের হরফ। এরপরে আমরা পড়ছিলাম মাদের হরকত, যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো হলো মাদের হরকত। তো এই মাদের হরফ আর মাদের হরকত এইগুলোকেই বলা হয় মাদ্দে আসলি মূলত। এরপর এই মাদ্দে আসলির এই বিষয়টাই যখন আলিফের ক্ষেত্রে, অর্থাৎ আলিফের উপরে তো জবর জের পেশ হলে হামজা হয়, তো একটা খালি আলিফ আছে মনে করেন, এর পরে যদি এই এই আলিফের উপরে যদি মাদ্দে আসলির কোনো একটা বিষয় আসে, যেমন খাড়া জবর আসে, খাড়া জের আসে, উল্টা পেশ আসে, অথবা আলিফের উপরে আহ, আলিফের নিচে জের আছে, এর বামে ইয়া সাকিন আছে, অথবা আলিফের উপরে পেশ আছে, এর বামে ওয়াও সাকিন আছে, অর্থাৎ মাদ্দে আসলির যে কোনো একটা যে 6টা কায়দা আছে মাদ্দে আসলির, এই 6টা কায়দার কোনো একটা কায়দা যদি আলিফের উপরে প্রয়োগ হয় তাহলে ওইটা হবে মাদ্দে বদল। আহ, যদি উদাহরণ দিয়ে এগুলো ভালো হয় নাকি, এভাবে বুঝতেছেন আপনারা? উদাহরণ দিতে হবে কিনা, একটু সারা শব্দ দেন ভাই। জি উস্তাদ, একটু এক্সাম্পল দিয়ে দিলে অনেক সহজ হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই দেখায় আপনাদেরকে, আরো সুবিধা হবে ইনশাল্লাহ। আমরা যে মাদ্দে আসলি বলতেছি, মাদ্দে আসলির ক্ষেত্রে এই যে আমরা পড়েছি যে মাদ্দের হরফ ওয়াও ইয়া আলিফ অথবা আলিফ ইয়া ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, এই যে এখানে একটা আলাদাভাবে দেওয়া আছে, কিন্তু পরের পৃষ্ঠাতে এই বিষয়টা একবারে দেওয়া আছে। এখানে দেখি একটু, যে এখানে যদি দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই যে ওয়াও আলিফ ইয়া, এই তিনটা হরফ ওই সময় মাদের হরফ হবে। এর সাথে দেখেন এখানে কিছু শর্ত দেওয়া আছে, সে হলো আহ আলিফটা তখনই মাদের হরফ হবে যখন ওটা জবরের বাম পাশে খালি থাকবে, তখনই ওই আলিফ। তাছাড়া অন্যান্য সময় তো আলিফ থাকে, কিন্তু ওই সময় তো আলিফ মাদের হরফ হয় না। আবার ইয়াসা কিন্তু অনেক সময়ই থাকে, যেমন আমরা গতকালকেই পড়েছি যে লিনের হরফ ওয়াও সাকিন ডানেজের, ইয়া সাকিন ডানেজের, তো ওইখানেও তো ইয়া সাকিন ওয়াও সাকিন আছে, কিন্তু ওইগুলো তো মাদের হরফ হয় না। হ্যাঁ, এই জন্যই আর কি ওইগুলো মাদের হরফ হওয়ার জন্য কিছু শর্ত আছে। সেই শর্তগুলো হলো যে জবরের বাম পাশে খালি আলিফ হবে, এরপর জেরের বাম পাশে যজমালা ওয়াও হবে, জেরের বাম পাশে হতে হবে, এরপর পেশের বাম পাশে যজমালা ওয়াও, যেগুলো আমরা এই যে আগেই পড়লাম। এখানে জবরের বাম পাশে খালি আলিফ প্রথমটা এখানে, আর দ্বিতীয়টাতে আমরা পড়লাম, এখানে পড়লাম জেরের বাম পাশে ইয়া সাকিন, এরপরে আমরা পড়েছি পেশের বাম পাশে ওয়াও সাকিন। তো এই তিনটা হলো মাদের হরফ, এই হলো মাদের হরফ। এরপরে আমরা পড়লাম যে মাদের হরকত, অর্থাৎ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো হলো মাদের হরকত। তো এই মাদের হরকত, এই মাদের হরকত গুলো এবং মাদের হরফ গুলো, এই সবগুলোকেই বলা, এই সবগুলোই হলো মাদ্দে আসলি। তো এই মাদ্দে আসলির আবার আরো একটা নাম আছে যে মাদ্দে তবাই। তো এখন যদি আমরা দুইটা নাম বলতে যাই, অনেক সময় হয়তো বা আমাদের ভিতরে গুলিয়ে যাবে বিষয়টা, এর কারণে আর কি আমরা ওই একটা নাম বাদ দিয়ে এখন আপাতত মাদ্দে আসলি বলি। তো এই যে মাদ্দে আসলি, মাদ্দে আসলির ক্ষেত্রে এই যে কি বলে মাদ্দের হরফ এবং মাদ্দের হারাকাত, যদি এক কথায় আমরা বলি মাদ্দের হরফ এবং হারাকাত এর কোনো একটা কায়দা যদি কোনো জায়গায় আসে, তো ওইটা হলো আর ওইখানে একালিফ টান দিয়ে পড়তে হবে, আর ওইটা হলো মাদ্দে আসলি। এরপর এই যে আমরা যে মাদ্দে আসলি পড়লাম, যে মাদ্দের হরকত এবং মাদ্দের হরফ, এইগুলোর কায়দায় যদি আপনার আলিফের উপরে প্রয়োগ হয়, তাহলে সেটা তখন হবে মাদ্দে বদল। যেমন এখানে আমি একটু লেখালেখি করি,
তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন এখানে খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ আছে, যেমন ধরেন এই যে আলিফ, আলিফের উপরে একটা খাড়া জবর, তাহলে এটা এখন মাদ্দে বদল। আবার আলিফের নিচে যদি খাড়া জের থাকে, এটাও মাদ্দে বদল। আবার আলিফের উপরে যদি উল্টা পেশ হয়, এটাও মাদ্দে বদল। আবার যদি আলিফের বামে, আলিফের নিচে জের আছে, বামে ইয়া সাকিন আছে, তো এটাও যেহেতু জেরের বাম পাশে ইয়া সাকিন, এটা মাদ্দের হরফ। তো এই আলিফের ক্ষেত্রে যেহেতু এটার প্রয়োগ, সেজন্য আর কি এটাও মাদ্দে বদল হবে। অর্থাৎ মাদ্দে আসলির যে নিয়মগুলো আছে সবগুলো, এই 6টা নিয়ম, যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, তারপরে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন, এটা কোনো একটা যদি প্রয়োগ হয় ওটা হলো মাদ্দে বদল। এরপরে মাদ্দে বদল গেল, এরপরে হলো মাদ্দে লিন। মাদ্দে লিনটা কি জিনিস সেটা হলো আমরা গত গত ক্লাসে অথবা তার আগের ক্লাসে পড়ছিলাম যে লিনের হরফ ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, অর্থাৎ ওয়াও সাকিন ডান দিকে জবর হবে, আর ইয়া সাকিন ইয়া সাকিন ইয়া সাকিন ডান দিকে জবর হবে। তো এই যে এই দুটা, তো ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর যদি হয়, এইগুলো হলো লিনের হরফ। যেমন আর লিনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি এবং নরম করে করতে হবে। এখানে দুইটা বিষয়, যে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, আবার এগুলো লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, প্লাস আরেকটা বিষয় হলো যে নরম করে পড়তে হয়। যেমন হামজা ইয়া জবর এই, হামজা ওয়াও জবর আও, তো এই বিষয়গুলো আও আই, বাউ বাই, তেও তাই, ঠিক এইভাবে আর কি। তো এখন আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো এই লিনের হরফের বামের হরফের যদি আমরা ওয়াকফ করি, তখন গিয়ে সেটা হবে যে মাদ্দে লিন। আর মাদ্দে লিনের ক্ষেত্রে এক আলিফ টান দিয়ে করতে হবে। এখানে যদি আপনারা দেখেন জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। যেমন খৌফ, নাউম, কুরাইশ, সাইফ, বাইত, তো এই যে বিষয়গুলো, তো এগুলোই হলো মাদ্দে লিন। অর্থাৎ লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি আমরা, তখন ওইটা হবে মাদ্দে লিন। এরপর 4 নম্বরে যেটা, সেটা হলো যে মাদ্দে আওয়াজ। মাদ্দে আওয়াজ আমরা কি মাদ্দে আওয়াজ আগে পড়ছিলাম নাকি লিন আগে পড়ছিলাম গতকালকে? উস্তাদ আওয়াজ আগে বসছি। ও আওয়াজ আগে পড়ছি না, হ্যাঁ হঠাৎ আমার খটকা লাগলো যে আওয়াজ আগে নাকি লিন আগে পড়লাম। তো এখানে যদি আপনারা একটু দেখেন, হ্যাঁ ওইখানে তো আমরা লিনটা পড়েই আসলাম। এরপরে আওয়াজ, মাদ্দে আওয়াজ হলো যে যদি 2 জবরের উপরে ওয়াকফ করা হয়, অর্থাৎ ওয়াকফ অর্থ দাঁড়ানো, যখন এরকম গোল চিহ্ন বা অন্যান্য চিহ্ন আসবে, আমরা ওইগুলো সামনে পড়বো ইনশাল্লাহ। তো অর্থাৎ দাড়ি, বাংলাতে যেটাকে দাড়ি বলে, এরকম বেশ কিছু চিহ্ন আসবে। তো ওয়াকফের চিহ্ন যদি আমরা ওয়াকফ করি কোথাও, তো সেক্ষেত্রে ওয়াকফের নিয়ম আসবে। কিন্তু এখানে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো যদি আমরা 2 জবরের উপরে ওয়াকফ করি, তখন 1 জবর ছেড়ে দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো, সেটা হলো মাদ্দে আওয়াজ।
মাদ্দে আওয়াজের ক্ষেত্রে এক আলিফ টান দিতে হবে, যেমন দাও দা ইলমা নাশ ত। যদি আমরা ওয়াকফ করি, আর যদি ওয়াকফ না করি তাহলে দাও দেন ইলমান নাশ তন নিসাআন হুদান হিসাবা। এখানে তো আমাদের ওয়াকফ করতে হবে। তো এই যে এইসব বিষয়গুলো, যে যদি আমরা দুই জবরের উপরে ওয়াকফ করি তাহলে কি পড়বো? তো এক জবর ছেড়ে দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো। এই মোটামুটি আমাদের ছিল এক আলিফ মাদ। এরপরে আজকে হবে ইনশাল্লাহ 3 আলিফ 4 আলিফ। তবে আমার মনে হইতেছে 4 আলিফটা আগে পড়ে আসি, এরপরে ইনশাল্লাহ আমরা 3 আলিফ পড়বো। তো 4 আলিফ মাদ সর্বমোট 5 প্রকার। 5 প্রকারের ভিতরে প্রথম যে প্রকার ওটা হলো যে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল যদি আমরা এখানে দেখি একটু, মাদ্দে মাদ্দে মুত্তাসিল একই শব্দে মাদ্দের হরফের পরের হরফ হামজা আসিলে, যদি মাদ্দের হরফের পরের হরফটা হামজা হয় সেক্ষেত্রে সেটা হবে মাদ্দে মুত্তাসিল। ডান দিকের হরকতের উচ্চারণ 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। যদি এখানে আমরা এই বিষয়টা দেখি, যে আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ, সেটা এক আলিফ টান দিয়ে পড়তে হয় মাদ্দে আসলি। এখন ওই যে মাদ্দের হরফের পরের হরফ যদি হামজা হয়, দেখেন এখানে একই শব্দের ভিতর, আর এখানে আরো একটা শর্ত আছে, সেই শর্তটা হলো একই একই শব্দের ভিতরে এখানে যে শর্তটা দেওয়া হয়েছে, একই শব্দে মাদ্দের হরফের পরে যদি হামজা আসে, তাহলে এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যে একই শব্দের ভিতরে হবে, আবার মাদের হরফের পরে হামজা হবে। এই যে এখানে দেখেন মাদের হরফ, যে মাদ্দে আসলি, যে জবরের বাম পাশে খালি আলিফ, তো মাদ্দে আসলি এর পরের শব্দ এসে এর পরের হরফ এসেছে হামজা। তো তাহলে এখানে আমাদের এই যে ডান দিকের হরকতের উচ্চারণ 4 আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন আইলান আইলান। তারপরে জাযাআন। আর যদি এখানে আমরা ওয়াকফ করি, ওই যে এর আগে আমরা যেটা পড়লাম যে মাদ্দে আওয়াজ জাযাআ, আমরা আপাতত আর কি 4 আলিফের মাস্ট করি এখন। তাহলে জাযাআন জাযাআন। ঠিক এখানেও তাই, যে এখানে দেখেন ওই যে খাড়া জবর আছে, লামের উপরে খাড়া জবর, তো খাড়া জবরের পরের হরফ হামজা, এজন্য এখানেও 4 আলিফ হবে। উলাইকা উলাইকা। ঠিক এইভাবে সবগুলো এইভাবেই হবে। মাদের হরফের পরের হরফ, আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ যদি হামজা হয় সেটা হবে মাদ্দে মুত্তাসিল। ডান দিকের হরকতকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো এখানে কে হুজুর পড়বে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ সেটা সেটা হচ্ছে যে এইভাবে মানে যদি মনে না রেখে ওই যে যে চিহ্নটা আছে মোটা চিহ্ন মানে একটু বায়ের মতো ফোঁটা নাই, ওই ওটা ওটা যেখানে থাকবে সেখানে যদি আমি 4 আলিফ টানি এই মোটা চিহ্নটা, তাহলে কি হবে না? হামজা কোথায় আসছে বা না আছে যদি মনে না রেখে শুধু ওটা রাখি মনে। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রশ্ন সুন্দর, বাকি মতলব খুব ভালো নাই মনে হলো। সেটা হলো এই জন্যই আমরা মনে রাখবো, প্রথম কথা হলো যে আমরা এই জন্যই মনে রাখবো যে আমরা যেন আরো একজনকে শিখাতে পারি। এরপর দ্বিতীয় যে কথা, যে এখানে যদি কোনো সময় টাইপিং এ কোনোভাবে মিস্টেক হয়, তাহলে তো আপনি এখানে 4 আলিফ পড়লেন না, অর্থাৎ এখানে তো তখন গুনাহ হয়ে যাবে, কেরাত অসুন্দর হবে। হয়তো কোথাও কোথাও তো এমন হবে যে গুনাহ হয়ে যাবে, হয়তো অর্থেরও পরিবর্তন হয়ে যাবে, এই বিষয়গুলো। তো এখানে যে বিষয়টা 4 আলিফের ক্ষেত্রে তো ছাড় নেই, 4 আলিফই টান দিতে হবে। তো সেই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে।
সব মিলিয়ে যদি আমরা এই হালকা পাতলা একটুখানি মনে রাখি, তো আমি মনে করি যে অসুবিধা হবে না ইনশাল্লাহ। আহ তত বেশি কঠিন কিছু নাই। আসলে দেখেন, ওই কি বলে, মাদের হরফের পরের হরফ হামজা, সে হয়তো কত কত ছোটবেলায় পড়া, কিন্তু এই বিষয়গুলো আমি তো দেখতেছি যে এত কঠিন কিছু হয় না, আসলে খুব বেশি সহজ হয়। আর যখন আমরা সূরা কেরাত পড়ি, ওইখানে ওইখানে যদি আমরা দেখি সূরা নাসরের ভিতরেই আছে, ওইখানে পাওয়া যায় ইদা জাআ নাসরুল্লাহ। তো এরকম পাবেন ইনশাল্লাহ, প্র্যাকটিস থাকবে যদি কোরআন তেলাওয়াত করেন, ইনশাল্লাহ প্র্যাকটিস থাকবে আর এগুলো মনে থাকবে। এত কঠিন কিছু নাই, অতএব কঠিন ভাবে নিয়েন না। আর আপনি যে বলতেছেন এই যে শুধু মোটাটা মনে রাখবেন, এর তো একটা বিষয় বললাম যে যদি টাইপিং মিস্টেক হয়। আর একটা বিষয়, যদি আমি কাউকে শিখাতে যাই তখন কি আমি পারবো? থাকলেন মুস্তাক ভাই? না ওস্তাদ, সেজন্য মানে সামগ্রিক দিক বিবেচনা করলে নিয়মগুলো জেনে রাখাই ভালো। না আসলে দেখেন, আপনি হাদিসেও তো এই কথা বলা হচ্ছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এখানে কিন্তু বলা হচ্ছে না যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, অথবা খায়রুকুম যে কি বলে, যে কোরআন নিজে শেখে সেই সর্বোত্তম, এই কথা বলা হচ্ছে না। আবার এই কথা বলা হচ্ছে না যে যে শুধু শিখায় সেই সর্বোত্তম। বরং আমিও যে আপনাদেরকে পড়াইতেছি, আমিও শিখতেছি, আমি নিজেও ছাত্র। এজন্য আর কি আমরা যে কোনো কাজ করি, যত ছোট কাজই করি না কেন, এখানে আমাদের উদ্দেশ্যটা যেন মহৎ থাকে, চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই আহ, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন স্যার বলছিলেন যে দেখা যায় বট গাছে কোনো পাখি অনেক সময় বটের ফল খায়, আর ওই ফল খাওয়ার পরে দেখা যায় কোনো একটা বড় বিল্ডিং এর উপরে ঠোঁট ঘষে রেখে গেল। তো ওইখানে ওর ঠোঁটে কিছু ওই বটের বীজ ছিল। তো এই বটের বীজটা যদি উপযুক্ত কোনো পরিবেশ পায়, তো ওই বীজটা দেখা যাবে এক সময় ছোট গাছ হয়েছে। এরপরে যদি ওর মতো উপযুক্ত পরিবেশ পায়, এক সময় দেখা যাবে 100 বছর পর, বা এক সময় 100 বছর বা 200 বছর পর দেখা যাবে যদি ওই গাছটা উপযুক্ত পরিবেশ পায়, বিরাট বড় এক গাছ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই বিল্ডিং এর অস্তিত্ব নেই। তাহলে আসলে খুব কিন্তু ছোট ছিল ওই বীজটা, কতটুকু ছিল, খুবই ছোট, কিন্তু ও পরিবেশ পেয়েছে এরকম বলে। পরিবেশ পাওয়ার কারণে আহ বলে এত এরকম তার দাম হয়ে গিয়েছে বলে। সে আছে, কিন্তু ওই যে আলিশান বাড়ি ছিল বা ওই বিল্ডিং ছিল, এখন বিল্ডিং এরই অস্তিত্ব নেই। তো এই জন্য আর কি আমাদের হয়তো বা এই ছোট্ট একটা অল্প একটু জ্ঞান, এটা যদি আমার মাথার ভিতরে থেকে যায়, হয়তো এর কারণে আমার দ্বারা অনেক মানুষ হয়তো উপকৃত হবে। তো এই জন্য আমরা যত ছোট কাজই করি না কেন, এর পিছনে যেন আমাদের আমাদের উদ্দেশ্যটা মহৎ থাকে, চেষ্টা করা ইনশাল্লাহ। খুব কঠিন কিছু নাই, আমি আপনাদেরকে বলতেছি কঠিন কিছু নাই। যদি কঠিন মনে হয় পরে আমাকে বলবেন ইনশাল্লাহ। তো তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হলো, একই শব্দের ভিতরে মাদ্দের হরফের পরের হরফ যদি হামজা হয়, সেটা হলো মাদ্দে মুত্তাসিল। ডান দিকের হরকত আমরা কয় আলিফ টানবো? একটু সারা শব্দ দিলে ভালো হয়। 4 আলিফ। হ্যাঁ, 4 আলিফ টান দেবো। তো 4 আলিফ টান দিয়ে পড়বো। আর সামনে আমাদের আরো আসতেছে এই যে কি বলে, 4 আলিফের আরো 4টা প্রকার আছে, অর্থাৎ 4 আলিফ মাদি 5 প্রকার। আমরা প্রথম প্রকারটা পড়তেছি, তাহলে আরো তো 4টা প্রকার আমাদেরকে চিনতে হবে। সেজন্য আর কি এই প্রকারটা আমাদের চেনা খুব বেশি জরুরি। এই প্রকারটা যদি আমরা চিনি, ইনশাল্লাহ খুব সহজে আমরা বাকি 4টা প্রকার চিনবো। তাহলে মাদ্দে মুত্তাসিলের যদি সংজ্ঞা চাওয়া হয়, একজন বলেন ভাই, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? উস্তাদ, মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল। না, মোটা চিহ্ন না, আপনি এখানে দেখে পড়েন। না, মোটা চিহ্ন নাও থাকতে পারে, অনেক মাসাবে তো এই বিষয়গুলো নেই হয়তো বা। তাহলে তখন কি করবেন? ধরেন সৌদি আরবে গেলেন, হয়তো বা ওদের মাসাফে নেই, তখন কি করবেন? আপনাকে তো চিনেই পড়তে হবে। এইগুলোর ক্ষেত্রে ও হয়তো বা এইগুলোর ক্ষেত্রে হয়তো বা অনেক জায়গায় আপনার অনেক মাসাফে হয়তো 4 আলিফের এই যে এই মোটা চিহ্ন এখানে দিল না, মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে। অন্যান্য মাদের বিষয় আলাদা। তাহলে আপনি কি করবেন তখন? এজন্য আমরা বিশেষ করে মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে আমরা মোটা চিহ্ন আমরা মোটামুটি না চিনে আমরা চেষ্টা করবো যে মাদটা চেনার জন্য, জি। ও তাহলে আচ্ছা, সুবিধা ঠিক হবে। আছে উস্তাদ। তাহলে একই হরফের মধ্যে
একই হরফে একই একই শব্দে। শব্দে একই শব্দে মদের হরফের পরে হামজা আসলে জি মধ্যে মুত্তাসিল। ডান দিকের জি জি। হরকতকে ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানে বলতে হয়। ও তাহলে ওস্তাদ তো তাহলে মোটা হ্যাঁ চিহ্নটা এই না থাকলেও তো আমরা পারবো চার আলিফ টান দিয়ে। এই তো হ্যাঁ, এই বিষয়টাই তো আমি এতক্ষণ আপনাদেরকে বলতেছি, হয়তো আমারও অযোগ্যতা, আমি বোঝাতে পারিনি আপনাদেরকে। বাকি এই বিষয়টাই খেয়াল রাখবেন যে মাদের হরফের পর একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ হামজা, এতটুকু কথা। একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ হামজা যদি আসে, ওতে হামজাতে জবর জের পেশ আছে না সাকিন আছে, ওর বিষয়ে আপনাকে দেখতে হবে। একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ হামজা, তাহলে এই কথাটা ওস্তাদ তো এই সবাই বইটা কি বুঝার কথা। আমাদেরকে দেয়া আছে পিডিএফ? হ্যাঁ, এটা তো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, যদি না দেওয়া থাকে ওস্তাদ আমি গতদিন আশরাফ ভাইকে বললাম, তারপরও হয়তো দেওয়া হয়নি, দেবো ইনশাল্লাহ। আজকে হয়তো দিয়ে দেবো, তাহলে দেওয়া আছে। বাকি না হয় আপনাদের কেউ যদি থাকেন তাহলে আপনারা দিয়ে দিন, যদি না থাকে আর সম্ভব হলে আমিই দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে, সেটা হলো একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ হামজা, মাদ্দে মাদি হোক, মাদ্দে আসলি হোক, মাদ্দে বদল হোক, তারপরে আপনার মাদ্দে কি বলে আওয়াজ আর মাদ্দে লিন, এই দুইটা কিন্তু ওয়াকফের সাথে সম্পর্কিত, আমরা গত ক্লাসে এই বিষয়টা বলেছি। তাহলে ওই যদি ওয়াকফ এখানে হয়ে যায়, তাহলে ওর পরে তো আর সম্ভাবনা নেই যে ওর পরে হামজা হবে, কারণ ওইগুলোই তো শেষ হরফ। তাহলে যদি মাদের হরফের পরের হরফ হামজা হয়, আমরা এতটুকু মোটামুটি মনে রাখি যে একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ যদি হামজা হয়, সেখানে ডান দিকের হরকতকে চার আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা হলো মাদ্দে মুত্তাসিল। তো মাদ্দে মুত্তাসিলের এই উচ্চারণ গুলো কে করবেন, কে পড়ে শোনাবেন? সময় কম ভাই। হ্যাঁ, সাব্বির খান ভাই। আচ্ছা ঠিক আছে। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ এখন এটারে এখন আলিফ বলবো না হামজা বলবো? এটার উপরে তো একটা মোটা চিহ্ন আইনের সঙ্গে যে আছে। ওইটা ওইটাকে কি বলবেন আপনি? আপনাকে একটু কি অনুমান করতে দিলাম। হুজুর হামজা বলতে হয়। না, ওইটা তো আইন আলিফ না। ওই হামজা ঠিক আছে, উনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝতে পেরেছি। এই যে আইন আলিফ জবর এটা এটা নয় কি, এটা তো মোটা চিহ্নর কোনো কাজ নেই। ও যদি আপনার হারাকাতের কোনো কিছু না হয়, তাহলে আর ওর পরিবর্তন নেই। ওইখানে তো হারাকাত নেই, অন্য কিছু আছে। ও আচ্ছা ঠিক আছে ওস্তাদ। আইন আলিফ জবর আ, হামজা জের ই, ই, লাম হ্যাঁ, দুই জবর লান, ইলান। আসলে সাবির খান ভাই, আইন বেচারা অত শক্ত নাই, ওকে যদি অত চাপ দেন ও আর বেশি থাকবে না, এই জন্য আর কি একটু ছাড় দিয়ে সেটা হলো আ ইলান, আ ইলান। ইলান। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে জিম জবর জিম জবর যা, ঝা আলিফ জবর ঝা, হামজা দুই জবর আন, যা ঝা আন। হ্যাঁ, জিম যেন জিহ্বার মধ্যখান আর তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় উচ্চারিত হয়। জাযাআন, যা যা এমন না হয়, জাযাআন। হ্যাঁ, আবার যা ঝা আন। যা, হ্যাঁ, জিম জবর যা, হ্যাঁ, জাযা, জাযা, যা। হ্যাঁ হ্যাঁ, এরপরটা হামজা পেশ উ, লাম, লাম উস্তাদের কি বলবো? লাম ওরা খারা জবর খাড়া জবর। ধরবো না কি হ্যাঁ, বলবো? ওই যে খাড়া জবর তো আছে, আবার কি মোটা চিহ্ন আপনি ধরেন নেই এখানে। আচ্ছা মোটা ঠিক চিহ্ন আছে। বাদে থাকলে সত্যি আমি আপনাদেরকে হা- মোটা চিহ্ন বাদেই পড়াতাম এটা। হ্যাঁ, হামজা হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, কাপ জবর কা,
উলাইকা, শিন পেশ সু, হা জবর হা, সুহা, সুহা, দাল আলিফ জবর দা, সুহাদা, হামজা পেশ উ, সুহাদা উ, মাশাআল্লাহ। এরপরে সাকলাইন মুস্তাক ভাই গইন আছেন তো? পেশ। আপনি মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে, আপনি পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, উনি ভয় তো করতেছেন তো। হ্যাঁ নিচের লাইন শুরু করব। জি, জি। হ্যাঁ, একবারে ভয় করবেন না কিন্তু। আপনার কাছে সংজ্ঞা আমি কালকে ইনশাআল্লাহ আবার জিজ্ঞেস করবো। ছাড় দেবেন না ভাই, ইনশাআল্লাহ হবে। তো উস্তাদ বানান না করে একবারে বলার চেষ্টা করব কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়, আরো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, গুসা, গুছা। গুসা, মানে আমি যদি ইয়া করি ওয়াক অফ, ওয়াক। তাহলে আপনি যদি ওয়াকফ করেন তাহলে ওই যে দুই জবরের উপরে এক আলিফ টান দিতে হবে না, মাদ্দে আওয়াজ। তাহলে যদি আপনি মাদ্দে আওয়াজও করেন তত টান দিতে হবে। গুসা, মাশাআল্লাহ। হুনাফা, এটা হচ্ছে হুনাফা, এরকম হবে তাই না ওস্তাদ যদি হ্যাঁ ওয়াক। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। হুনাফা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ইদা হুম। জা কা, তাহলে কি হবে এখানে যদি ওয়াকফ করেন? ইদা জাআক, জি। ইদা জাআক। তারপরে হচ্ছে আল, আল মালাইকাতু, এখানে কাফে টানটা কেন হলো? আল মালাইকাতু। হ্যাঁ, ওই যে গোলতা, তাই না? জি। আমরা ওয়াকফের যখন নিয়ম পড়বো ইনশাল্লাহ ওইখানে একটা বিষয়, এখানে একটা বিষয় আছে। এটা এখন থাক, গোপন থাক, আছে থাক। তাহলে এটা হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলের সংজ্ঞাটা বলেন তো একজন। এই যে দুইজন পড়া বললেন, দুইজন বাদ দিন। জি উস্তাদ, একই শব্দের মধ্যে যদি মাদের হরফ থাকে তারপরে যদি ইমিডিয়েট পরে যদি হামজা থাকে তাহলে ওটা মাদ মুত্তাসিল হবে। মাশাআল্লাহ, মারহাবা। এখানে ছিলাম আমরা, তাই না? হ্যাঁ, এরপরে যে বিষয়টা আসতেছে সে খুব কঠিন আবার খুব সহজ। হ্যাঁ, সেটা হলো আমরা এখানে পড়তেছিলাম। তাহলে মধ্যে, মধ্যে আওয়াজ কোথায়? এখানে তো। হ্যাঁ, হ্যাঁ, এখানে যে আছে দেখেন, আহ মধ্যে লাজিম। হ্যাঁ, ওই যে এর আগে যে সাকলাইন মুস্তাক ভাই বলছিলেন যে মোটা চিহ্ন দেখবো, মোটা চিহ্ন দেখবো, এইবারে মোটা চিহ্ন দেখেছেন দেখি। হ্যাঁ, এখানে কিন্তু মোটা চিহ্ন আছে। আর মোটা চিহ্নর এখানে 4টা প্রকার আছে। হ্যাঁ, এজন্য আর কি আমরা এই 4টা প্রকারে না গিয়ে আমরা আরো শর্টে শিখবো ইনশাল্লাহ। তো আমরা মাদ্দে মুত্তাসিল সবাই চিনতেছি কিনা ভাই? আমি হাত দেখতে চাই। আপনারা যারা আছেন যে মাদ্দে মুত্তাসিল আপনারা চিনতে পারবেন, একটু সাহস করে হাত উঠান ভাই, আল্লাহর ওয়াস্তে। কারণ আমাদের সামনের পড়ার ক্ষেত্রে মাদ্দে মুত্তাসিল চেনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। যদি আমরা মাদ্দে মুত্তাসিল না চিনতে পারি, আমি পড়া নেব না, এমনি হাত উঠান যে আপনারা চেনেন, সেই আল্লাহর বান্দাগুলো, যে আপনারা মাদ্দে মুত্তাসিল চিনতে পারবেন। পড়া দেওয়া লাগবে না। আর বাকি ভাইরা আরো আরো ভাই, আরো আরো হাত দেখতে চাই। নাকি বাকি দুইজন এখনো পারবেন না? ও আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শিমুল ভাই?
উস্তাদ আমার শিমুল হাতটা উঠতেছে না, কি সমস্যা হইতেছে কি? ইন্নালিল্লাহ। যাক, যদি পারেন অসুবিধা নেই, বাকি আর ও, অন্য বিষয়, অন্য ক্ষেত্রে। হ্যাঁ শিমুল ভাই। হুজুর আর একজন হ্যান্ড রেজ করার বাকি আছে। আচ্ছা আচ্ছা, থাক। জি হ্যাঁ শিমুল ভাই বলেন, আপনি পারবেন কিনা? আপনি মাধ্যম মুত্তাসিল কি চিনতে পারবেন? জি ইনশাল্লাহ। ওই তো মাশাআল্লাহ, তাহলে তো হয়ে গেল। বাকি আমরা যারা আছি, তাহলে আলহামদুলিল্লাহ যারাই আছি আজকে, সবাই ইনশাআল্লাহ আমরা মাধ্যম মুত্তাসিল চিনতে পারবো। সেটা হলো, মাধ্যম মুত্তাসিলের যদি আমরা সংজ্ঞা বলি, একই শব্দের ভিতরে মাদ্দের হরফের পরের হরফ যদি হামজা হয়, তাই না? হ্যাঁ। তাহলে এখানে আমাদের যে বিষয়টা আসবে, যে ওই যে এর আগে খোকলাই মুস্তাক ভাই বলছিলেন, যে কি আহ, মোটা চিহ্ন দেখে আমরা হরফ চিনবো। যদি আমরা মোটা চিহ্ন দেখে হরফ চিনি, তো এইগুলো এই কি বলে, মোটা চিহ্ন দেখেই পড়বো চার আলিফ। তো তাহলে তো এইগুলো তো চার আলিফ। আর ওইটার বিষয় তো বললাম যে কোনো কোনো জায়গায় হয়তো বা আপনার চার আলিফের চিহ্নটা মাধ্যম মুত্তাসিলের ক্ষেত্রে নাও থাকতে পারে। কিন্তু এই যে এখানে যে চারটা প্রকার আপনারা দেখতেছেন, অবশ্যই এই চারটা প্রকারে মোটা চিহ্ন থাকবেই। এই হলো প্রথম কথা। এরপরে যেহেতু এগুলোর নাম আমাদের জানা দরকার, সেই জন্য আমরা কিভাবে জানবো, আমি যে বিষয়কে বলি সেটা হলো যে, প্রথম কথা, আপনারা মাদ্দে মুত্তাসিল বাদে যেখানে এই মোটা চিহ্ন দেখেন, এই যে হরফের উপর যে মোটা চিহ্ন বা শব্দের উপরে মোটা চিহ্ন, শব্দের উপরে বা হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, তো সেক্ষেত্রে আপনারা যে বিষয়টা লক্ষ্য রাখবেন, সেটা হলো যে যদি মাদ্দে মুত্তাসিল ওইটা না হয়, ওটা যদি মাদ্দে মুত্তাসিল না হয়, অন্য কিছু হয়, তাহলে প্রথম কথা হলো ওইটার নাম হবে মাদ্দে লাজিম। কি হবে ভাই? একটু, মাদ্দে লাজিম। হ্যাঁ, যদি মাদ্দে মুত্তাসিল না হয় আর কোন হরফের উপরে চার আলিফের চিহ্ন থাকে, সেটার নাম প্রথম কি হবে ভাই? হ্যাঁ, সবাই মোটামুটি একটু যদি রিপ্লাই করেন ভালো হয়, একটু যদি জি আমাকে স্যার, মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম। মাদ্দে লাজিম। হ্যাঁ, মাদ্দে লাজিম হবে প্রথম। মাদ্দে লাজিম। হ্যাঁ, যদি মাদ্দে মুত্তাসিল না হয়, মাদ্দে মুত্তাসিলের কোনো শর্ত আমরা না পাই, আমরা যেটা বললাম যে কি বলে, মাদ্দের হরফের পর, একই শব্দের ভিতরে মাদ্দের হরফের পরের হরফ যদি হামজা হয়, সেটা মাদ্দে মুত্তাসিল। এখন দেখা যায় যে কোনো এক জায়গায় এমন আসলো যে ওইটা মাদ্দে মুত্তাসিল নাই, কিন্তু ওর উপরে চার আলিফের টান আছে, এই যে মোটা চিহ্ন আছে। তাহলে প্রথম ওর প্রথম একটা নাম হলো যে, মাদ্দে লাজিম। এরপরে এরপরে আমরা দেখব ওইটা এই যে এরকম শুধু হরফের উপরে আছে নাকি শব্দের উপরে। শব্দটা কিভাবে বুঝবো? যদি দেখি যে কোনো হরফের উপরে জবর জের পেশ অথবা সাকিন তাসদিদ কোনো একটা আছে, এরপরে তার উপরে মোটা চিহ্ন আছে, তাহলে ওইটা হবে শব্দের উপরে। আর যদি শুধু হরফ, এই যে এমনটা হয় যে শুধু হরফ আছে, হরফের উপরে এরকম সাকিন তাসদিদ কিছুই নেই, শুধুমাত্র মোটা চিহ্ন আছে, তাহলে এটা হরফের উপরে আছে। তাহলে এই বিষয়টা আমাকে একটু আপনারা রিপিট করেন, যে আমরা কিভাবে বুঝবো যে শব্দের উপরে আছে নাকি হরফের উপরে আছে? যে উস্তাদ, কোন হরফে যদি কোনো ওই যে হরকত না থাকে, তার উপরে যদি ওই যে ওই আলিফ, ওই চার আলিফ কানের ওই দাগটা থাকে, তাহলে হ্যাঁ, বুঝবে এটা এটা ঠিক। হরফের উপর আছে। হ্যাঁ হ্যাঁ আর যদি ওই মানে শব্দের উপর আছে, আর যদি এরকম কোনো কিছুর উপরে থাকে, তাহলে ওটা হইলো ওই হরফের উপর আছে। হ্যাঁ, যদি শুধু হরফ থাকে, হরফের উপরে কোনো সাকিন তাসদিদ জবর না জের থাকে, পেশ না থাকে, তাহলে সেটা শব্দের উপর। হরফের উপরে। আর এই যে এটা শব্দের উপরে আছে, দেখা যায় যে কোন হরফের উপরে জবর জের পেশ আছে, তার উপরে গিয়ে মোটা চিহ্ন আছে, তাহলে এটা এটা আছে। শব্দের উপর, আর এটা হলো হরফের উপরে। হরফের উপর। হ্যাঁ, তাহলে প্রথম কথা হলো, যদি কোথাও মাদ্দে মুত্তাসিল বাদে যদি কোথাও চার আলিফের চিহ্ন পাওয়া যায়, তাহলে এটা মাদ্দে লাজিম। হ্যাঁ, তাহলে প্রথম প্রথম আমরা একটু লিখি যে মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম।
এরপরে যদি হরফের উপরে থাকে তাহলে আমরা আমরা সেটাকে বলবো হারফি। কি বলবো ভাই? হারফি। হ্যাঁ, যদি খাতা কলম থাকে আপনারা লিখতে পারেন, আরো ভালো হয়। তাহলে প্রথম কথা হলো, যদি মাদ্দে মুত্তাসিলের কোনো শর্ত না পাওয়া যায় আর সেখানে গিয়ে 4 আলিফের মোটা চিহ্ন থাকে, সেটা প্রথম কথা হলো সেটা মাদ্দে লাজিম হবে। কি হবে ভাই? আব্দুল আজিম। মাদ্দে লাজিম। হ্যাঁ, মাদ্দে লাজিম হবে। এরপর ওই এটা যদি ওই 4 আলিফের মোটা চিহ্ন যদি কোনো এরকম হরফের উপরে থাকে, তার উপরে সাকিন তাসদিদ জবর জের পেশ কিছুই নেই, তাহলে ওইটা হলো হারফি। ঠিক আছে? এরপর যদি কোনো শব্দের উপরে আসে ওইটাই, তাহলে ওইটা হবে কালমি। তাহলে দুইটা ভাগ করে ফেলেন আপনারা। প্রথমে মাদ্দে লাজিম, এরপরে যদি হরফের উপর হয় হারফি, আর যদি উপর হইলে শব্দের উপরে হয় তাহলে কালমি। কালমি। হ্যাঁ, এই 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 বিষয়টা তো ওস্তাদ কি কালমি মানে কি শব্দ নাকি হুজুর? শব্দ শব্দ, হ্যাঁ, কালিমা, কালিমা তুন। তাহলে যদি হরফের উপরে আসে তাহলে হারফি, আর যদি শব্দের উপরে আসে সেটা কালমি। এতদূর কালমি। হ্যাঁ। এরপরে ওই যেই শব্দটা, যে হরফটার উপরে বা যে শব্দটার উপরে, শব্দের যে হরফের উপরে আছে আর কি, যে ওইখানে যেটার উপরে আর কি 4 আলিফ আছে, এর বামে যদি তাসদিদ না থাকে, কি না থাকে ভাই? তাসদিদ। হ্যাঁ, তাসদিদ যদি না থাকে, আমরা যে তাসদিদ করেছি, ওই যে এই যে এটা তাসদিদ, তাই না? এই যে এখানে তাসদিদ, এখানে তাসদিদ। তো এই যে তাসদিদ যদি না থাকে, ধরেন এখন শব্দের উপরেও আছে হরফের উপরেও আছে, আমরা এটা বুঝলাম যে প্রথমে মাদ্দে লাজিম, এরপরে যদি শব্দের উপরে থাকে কালমি, হারফি। হরফের উপরে থাকলে হারফি। এখন কথা হলো 4 আলিফও কি বলে, আমরা বুঝলাম মাদ্দে লাজিম, হারফি অথবা কালমি। এরপরে যদি আপনার ওই হরফটার উপরে সাকি কি বলে, ওই ওই যে মোটা চিহ্ন আছে, এর পরের হরফে যদি তাসদিদ না থাকে তাহলে ওইটা মুখাফফাফ, আর যদি এর পরের হরফে তাসদিদ থাকে ওইটা হলো মুসাক্কাল। তাহলে বামে তাসদিদ থাকে, যেমন এখানে দেখেন, এই যে লামের উপরে মোটা চিহ্ন আছে, এর বামে তাসদিদ আছে, আছে না ভাই? হ্যাঁ, তাহলে আহ, যদি বামে তাসদিদ থাকে ওইটা মুসাক্কাল। দুইটার ক্ষেত্রেই, হরফ হোক আর শব্দ হোক, যদি বামে তাসদিদ থাকে ওইটা মুসাক্কাল, আর যদি তাসদিদ না থাকে ওইটা মুখাফফাফ। তাহলে লেখি, যদি বামে তাসদিদ থাকে ওইটা মুসাক্কাল, মুসাক্কাল। যদি বামে তাসদিদ থাকে তাহলে সেটা মুসাক্কাল, না থাকলে খাফফাফ। আর না থাকলে মুখাফফাফ, মুখাফফাফ, খ মুখাফ ওহ খয়া আকার খ, হ্যাঁ, মুখাফফাফ। এবার লিখতেছি মুখাফফাফ। তাহলে প্রথমে হলো, যদি মাধ্যম মুত্তাসিল না হয় আর তার উপরে 4 আলিফ আছে, 4 আলিফের মোটা চিহ্ন আছে, তাহলে এটা কি হবে ভাই? মাদ্দে লাজিম। এরপরে মাদ্দে লাজিম ওইটা হলো, এরপরে যদি সেটা মোটা চিহ্ন হরফের উপরে আসে তাহলে ওইটা হারফি, আর যদি শব্দের উপরে আসে ওইটা কালমি। এরপরে কালমি। ওই যে 4 আলিফ উপরে আছে, ওইটার বামে যদি তাসদিদ থাকে, ওইটা মুসাক্কাল, আর যদি তাসদিদ না থাকে ওইটা মুখাফফাফ।
যদি তাসদিদ না থাকে তাহলে মুখাফফাফ, আর যদি তাসদিদ থাকে ওটা মুসাক্কাল। হ্যাঁ, এই মূলনীতি জানলাম, এরপরে আমরা এগুলো পড়ে দেখি তাহলেই বুঝতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন এবারে 1 নম্বরে সেটা হলো যে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, এই বিষয়টা দেখেন। তাহলে প্রথম হলো যে এখানে দেখেন কি বলে মাদ্দে মুত্তাসিলের কোনো অস্তিত্ব নাই। এরপরে দেখেন এটা হরফের উপরে আছে। কিসের উপরে আছে ভাই? হরফ। এই যে লাম হরফের উপরে, লামের উপরে দেখেন কোনো সাকিন নাই, তাসদিদ নাই, তারপরে জবর জের পেশ কিছুই নাই, তাহলে লাম হরফের উপরে আছে। তো এর বামে দেখেন তাহলে কি হলো, মাদ্দে লাজিম হারফি, এর বামে দেখেন তাসদিদ নাই, তাহলে এটা মুখাফফাফ। তাহলে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এই বিষয়টা ক্লিয়ার কিনা ভাই? জি। ওস্তাদ বুঝতে পারা গেছে। মানে একটাই অনেকগুলা হইতে পারে, মানে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ এগুলো একসাথে হইতে পারে। মাদ্দে লাজিম 4টা, এই যে এখানে যেটা আছে মাদ্দে লাজিম জি 4টা, তার ভিতরে মুসাক্কাল 2টা, মুখাফফাফ 2টা, একটা হারফি মুসাক্কাল, একটা কালমি মুসাক্কাল, একটা হারফি মুখাফফাফ, একটা মুখাফফাফ। তো সেই বিষয়গুলো আমরা আর কি ওই একভাবে আনতে চেয়েছিলাম। তাহলে এখন ওস্তাদ মুখাফফাফ বুঝতে কারো, হ্যাঁ জি জি বল। ওস্তাদ এই যে আমরা তো বুঝলাম যে শব্দের উপরে, হরফের উপরে হলে হারফি, শব্দের উপরে হলে হ্যাঁ কালমি, আর জি তাসদিদ যদি ওই সেই হরফটার পরে যদি মোটা হরফ যেটা মোটা চিহ্ন আছে সেটার পরে যদি তাসদিদ থাকে তাহলে মুখাফফাফ, তাসদিদ না থাকলে মুসাক্কাল। তাসদিদ থাকলে মুসাক্কাল, তাসদিদ না থাকলে মুখাফফাফ। ও যদি বামে তাসদিদ তাসদিদ থাকে আর না থাকলে মুখাফফাফ। ও তাহলে তো ভুলে গেল তাহলে। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে যদি তাসদিদ থাকে তাহলে মুসাক্কাল, তাসদিদ না থাকলে মুখাফফাফ। মুকাফফাফ। হুম। আবারও ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে প্রথম যদি আমরা এখানে এই যে কাফের বিষয়টা দেখি, কাফ হরফের উপরে কিন্তু কোনো জবরদের পেশ কিছু নেই, আছে কি? নাই। না না না, তাহলে কিছু নেই। প্রথম আমরা এটা এখানে হারফি। প্রথম যেটা দেখেছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে মাদ্দে লাজিম হারফি, তাই না? হ্যাঁ এখন এর বামে দেখেন তাসদিদ নাই, তাহলে এটা কি হবে? মুখাফফাফ। হ্যাঁ, ঠিক আছে। এই মোটামুটি। ওস্তাদ, তাহলে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মুকাফ যদি মুকাফফাফ। আইন আমরা বলি, আইনের ক্ষেত্রে বলি আইনটা কি, তাহলে এটা মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মুকাফফাফ। সাদের ক্ষেত্রেও বলি মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মুকাফফাফ। এখানে সিনের ক্ষেত্রে যদি আমরা বলি মাদ্দে লাজিম হারফি মুকাফফাফ। মুখাফফাফ। এখানে সদের ক্ষেত্রেও তাই, যেহেতু এর বামে তাসদিদ নেই। আবার সিনের ক্ষেত্রেও তাই, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মিমের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এই যে প্রথমে যে লামটা আছে, লামটা কি বলেন তো উস্তাদ একজন? লামটা এটা হলো মদ্দে লাজিম, হরফি। মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। মাশাআল্লাহ, মারহাবা। কেন মুসাক্কাল কেন? পরে উস্তাদ একটা ওই তাসদিদ আছে। যে বামে ওটার তাসদিদ পরে আছে। যে তাসদিদ আছে, মারহাবা, তাসদিদ আছে। মাশাআল্লাহ। সত্যি ভালো লাগতেছে যে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। হ্যাঁ, তারপরে মিমটা কি হবে তাহলে? উস্তাদ এটা কোন মিম? মুসাফফাফ। পরে উস্তাদ এটা মুসাফফাফ। পরে এটা দুইটা মিম আছে, পরের মিমটার উপরে তাহলে তো এই যে মোটা চিহ্নটা আছে, তাহলে এটাও হ্যাঁ, এটা তাহলে এটা আলাদা, এটা মুখাফফাফ। আলাদা শব্দ। মুখাফফাফ। জি জি জি, উস্তাদ, এটা মাশাআল্লাহ। এই যে মুখাফফাফ। মুখাফফাফ, নাকি হয়তো মুসাখখাফ নাকি বলছেন, এখানে একটু দেখে নেবেন। মুখাফফাফ। হ্যাঁ মুখাফফাফ আছে, হ্যাঁ, মুখাফফাফ। একটা হলো মুসাক্কাল, এই যে এখানে দেখেন লেখা আছে, ওই এই যে এখানে আছে না, Yes. মুসাক্কাল মুখাফফাফ। হ্যাঁ, তাহলে প্রথমটা হলো লামটা হলো মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, আর এটা মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এখানেও তাই, লামের ক্ষেত্রে লামটা মুসাক্কাল,
মিমটা মুখাফফাফ, সদও মুখাফফাফ। এখানেও লামটা মুসাক্কাল, এখানে দেখেন সিনটা মুসাক্কাল, মিমটা মুখাফফাফ, তাই না? তাহলে এটা গেল আমাদের হারফি, মাদ্দে লাজিম, হারফি, মুখাফফাফ, মুসাক্কাল। এরপরে দেখেন কালমি। কালমি অর্থাৎ শব্দের উপরে যদি হয়, এখানে দেখেন মাদ্দের হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম, মাদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে আমরা যে শব্দটা বলতেছি, এখানে এখানে বলা হয়েছে হরফের উপরে, আর এখানে বলা হয়েছে মদের হরফের উপরে, ঠিক আছে? হুম 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 তাহলে এখানে কিন্তু শব্দের কথাটা বলা হয়নি, শব্দের কথা বলার প্রয়োজনও নেই, যেহেতু মদের হরফ একবারে বলাই হচ্ছে, তাই না? আমরা এই বিষয়টা জেনে রাখলাম যে শব্দের উপরে হবে, যদি শব্দের উপরে হয় ওইটা হবে কালমি। হ্যাঁ, তাহলে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে জজম, মাদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ। এই যে বামে জজম, এই জজম আমাদের এখন মাথা থেকে ফেলে দিতে হবে। আমরা জানবো যদি তাসদিদ না থাকে সেটাই মুখাফফাফ, সোজা কথা। তাহলে এটা প্রথমে মাদ্দে লাজিম, যেহেতু এখানে মাদ্দে মুত্তাসিল অনুপস্থিত, তাহলে মাদ্দে লাজিম। এরপরে এটা যেহেতু শব্দের উপরে, তাহলে এটা কালমি। এরপরে এর বামে তাসদিদ নেই, এর কারণে এটা মুখাফফাফ। কথা ঠিক আছে তো? ওস্তাদ আর একবার হ্যাঁ ওস্তাদ আর একবার বুঝাইতেন এটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হলো প্রথম কথা, হলো যে মাদ্দে মুত্তাসিলের শর্ত এর ভিতরে নেই, আছে কি? মাদ্দে মুত্তাসিলে বলা হলো না যে একই শব্দের ভিতরে মাদ্দের হরফের পরের হরফ হামজা হবে, এখানে কি আছে? না। এই যে দেখেন আলিফে যদি আমরা বলি আলিফের উপরে মাদ আছে, এরপরে কিন্তু লাম আছে, তারপরে না হামজা আছে, তার মানে মাদের হ্যাঁ হ্যাঁ হরফের পরের হরফটাই হামজা নয়, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ তাহলে এইখানে শব্দের একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ হামজা নেই, তাহলে এটা মাদ্দে মুত্তাসিল নয়। তাহলে কি হবে এটা? যেহেতু এর উপরে মোটা চিহ্ন আছে, তাহলে এটা হবে মাদ্দে লাজিম। হুম এরপরে হুম ঠিক আছে। এরপরে শব্দের উপরে আছে, এর কারণে এটা কালমি। হ্যাঁ তারপরে ঠিক আছে। এর বামে তাসদিদ নেই, এর কারণে এটা মুখাফফাফ। আর বামের টাচ। হ্যাঁ, আর যদি তাসদিদ হ্যাঁ ঠিক থাকে, আছে। হ্যাঁ যদি তাসদিদ থাকতো তাহলে মুসাক্কাল। এই যে নিচের পাতে আমরা দেখি ও মাদ্দে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, মাদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। এই যে এখানে দেখেন বলেন দাব্বাতান, তাই না? এই যে বিষয়গুলো দেখেন এখানে আহ কি বলে, মাদ্দের হরফের উপরে মোটা চিহ্ন আছে, অর্থাৎ শব্দের উপরেই আছে মোটা চিহ্ন। এরপরে আহ তাসদিদ আছে, এর কারণে এগুলো মাদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। হুম, এখন ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি ওস্তাদ, আমার মোটামুটি ক্লিয়ার, অন্য কারো সমস্যা থাকলে। হ্যাঁ ভাই, যদি অন্য কারো সমস্যা থাকে আমরা একটু যদি বলি তাহলে আর কি ভালো হয়। উস্তাদ এটা একটু মানে আয়ত্ত করতে একটু সময় লাগবে, মানে বাসায় পড়লে হয়তো হবে, মানে এখন তো মোটামুটি আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই না পড়লে বোঝা যাইতেছে না যে কতটুকু এটা আয়ত্ত হ্যাঁ, আসছে। আপনার কাছে একটু প্রশ্ন করবো কি? না না, আগামীকালকে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে করব। আমাদের তো আজকে 3 আলিফ মাদ্রা পড়া উচিত ছিল, পারলাম না হয়তো বা যে কোনো কারণে। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা খুব তাড়াতাড়ি আর কি 3 আলিফ মাদ, আবার 2টা, তো অত বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো তাহলে আহ যে আমরা যে 4 আলিফ মাদের 5টা প্রকার পড়লাম। প্রথম হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলের সংজ্ঞাটা কেউ একজন বলে। ওস্তাদ মাদের হরফের উপর, না মাদের হরফের পরে হামজা, হ্যাঁ একই শব্দে মাদের হরফের পরে হামজা, হ্যাঁ, একই শব্দের ভিতরে মাদের হরফের পরে পরের হামজা, হরফ, তাহলে মধ্যে হ্যাঁ, মুত্তাসিল। মাদের হরফ, মাদের হরফের পরের হরফ, হ্যাঁ সেটা একই একই শব্দে মাদের হরফের পরের হরফে হামজা। হ্যাঁ, তাহলে সেটা হলো এটা এটা সেটা না ওস্তাদ, মধ্যে মুত্তাসিল। কয় আলিফ টানতে হবে? ডান দিকের হরকতকে 4 আলিফ টানে বলতে হবে।
জি, মাশাআল্লাহ। আহ, এই গেল। তাহলে ওর পরে যে আমরা যেটা মাদ্দে লাজিম পড়লাম, ওইখানে 4 প্রকার মাদ্দে লাজিম, তাই না? মাদ্দে লাজিমের ভিতরে একটা পড়লাম হলো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, একটা পড়লাম মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, একটা বললাম মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, আর একটা বললাম মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। অর্থাৎ দেখেন মাদ্দে লাজিম যদি আমরা আরো ভাগ করি, তাহলে প্রধানত 2 প্রকার, সেটা হলো হারফি আর কালমি। হরফের উপরে হলে হারফি, আর যদি শব্দের উপরে হয় সেটা কালমি। এরপরে ওই দুইটা আবার ফের আবার ভাগ মুসাক্কাল আর মুখাফফাফ। যদি বামে তাসদিদ থাকে তাহলে সেটা মুসাক্কাল, আর যদি বামে তাসদিদ না থাকে সেটা মুখাফফাফ। মুকাফফাফ। এরপরে এই সব, হ্যাঁ, এরপরে এই সবগুলো হিসাব করেন তাহলে। প্রথম হলো যে মাদ্দে মুত্তাসিলের আচ্ছা, যদি হ্যাঁ শর্ত না থাকে এর ভিতরে, তাহলে মাদ্দে মুত্তাসিলের অনুপস্থিতিতে যদি 4 আলিফের টান আসে। আর হ্যাঁ, এগুলোর ব্যাপারে একটা বিষয়, সেটা হলো যদি এই মাদগুলো হতে হয় অবশ্যই এখানে মোটা চিহ্ন থাকবে। মোটা চিহ্ন না হলে এই মাদগুলো হওয়া সম্ভব নয়। অতএব মাদ্দে মুত্তাসিল বাদে এরকম 4 আলিফের টান আসবে। যদি আসে তাহলে সেগুলো ওই যে এই মাদ্দে লাজিমের ভিতরে পড়বে। আর যখন মাদ্দে লাজিম হবে, এরপরে আমরা প্রথমে ভাগটা দেখব যে হরফের উপরে নাকি শব্দের উপরে। যদি হরফের উপরে হয় তাহলে হারফি, আর যদি শব্দের উপরে হয় কালমি। এরপরে ওই দুইটার ভিতরে আমরা দেখবো যে মুসাক্কাল নাকি মুখাফফাফ। যদি বামে তাসদিদ হয় তাহলে মুসাক্কাল, যদি সাকিন হয় এই তাসদিদ বাদে অন্য কিছু হয় তাহলে সেটা মুখাফফাফ। হ্যাঁ, এখন এই যে এই 4টা আমরা পড়লাম, এই 4টাও 4 আলিফ টান। তাহলে কোনটা টানবো? যে হরফের উপরে ওই 4 আলিফ থাকবে ওইটাই টান দেবো। যেমন আমরা ওই যে আরবি হরফগুলো পড়তে গিয়ে পড়েছিলাম যে লাম, তাই না? তো এইভাবে আসবে। তাহলে আমরা এখানে কি কি পড়বো? আলিফ লাম র, তারপরে উস্তাদ। হ্যাঁ, জি বলেন। উস্তাদ, ওই মোটা চিহ্নটা ওটা লামের উপর না আলিফের উপর, ওইটা আমরা কিভাবে ধরবো? ও, ওইটা ওইটা আসলে হ্যাঁ, এখানে এই যে বিষয়টা দেখেন, এখানে এর এই যে মাথাটা, হ্যাঁ, সবগুলো আসলে এটা এটা কিভাবে কি বলবো, এটা আপনার যদি কোরআন শরীফের অন্যান্য জায়গায় আসে, যেরকম কোরআন শরীফের ভিতরে হয়তো একেবারে এইভাবে আসবে না, আমার যেটা মনে হচ্ছে খুব ক্লোজ হয়ে গেছে। তারপরেও যদি আসে এখানে, আর এই বিষয়গুলো খুব বেশি জায়গায় আসবে না, 29টা সূরার শুরুতে এগুলো আছে আর কি। আর এই যে আলিফ লাম র, এই বিষয়টা আমাদের সবারই মোটামুটি জানা। অতএব আহ, সেইভাবে টেনশন করার প্রয়োজন নেই। তাহলে আলিফ, ঠিক আছে তো, বিষয় ক্লিয়ার এখন? জি উস্তাদ, বুঝতে পারছি এবার। হ্যাঁ, তাহলে আলিফ লাম র কাফ হা ইয়া আইন صاد। হঠাৎ স্ক্রিন আমাদের স্ক্রিন হারিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখন মাদ্দে লাজিমটা আপনাদের কাছে ক্লিয়ার না ভাই? যদি প্রশ্ন থাকে একটু প্রশ্ন করলে ভালো হয়। উস্তাদ, বুঝতে জি পারছি, ওস্তাদ, কিন্তু বুঝতে পারছি অতিরিক্ত একটু। কি অতিরিক্ত প্রশ্ন একটু করা একবার যাবে কি? দেখলে হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। উস্তাদ বলেন বলেন যেগুলো ভাই। বুঝাইছেন এগুলো বুঝছি। উস্তাদ, এই
লাজিম অর্থ কি আর জি এই মুখাফফাফ মুসাক্কাল এগুলো অর্থ কি? হ্যাঁ, লাসিম অর্থ হলো এই ধরেন গায়ে গায়ে লেগে থাকে, ধরেন গায়ে এখন কি বলে আমার শরীরের সাথে যে আমার হাসি, ঠিক আছে, এই হ্যাঁ অবস্থাটাকে কি বলে একবারে আহ আপনার ওইটা কি বলে আহ কিভাবে বুঝাবো, অ্যাডজাস্ট কি, ঠিক আছে, হুম অ্যাডজাস্ট, লাজিম অর্থ অ্যাডজাস্ট। এরপরে ওই যে মুসাক্কাল মুখাফফাফের অর্থ, মুসাক্কাল অর্থ আপনার ইয়ে কি বলে দীর্ঘ, মুখাফফাফ অর্থ ছোট আর কি আপনার ছোট, মোটামুটি এরকম। তো ওই যে দেখেন হ্যাঁ, এই যদি হুম কোনোটা তার থাকে তাসদীদের ক্ষেত্রে তো উচ্চারণটা দুইবার, তাই না? হুম হুম, হ্যাঁ, সাকিনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তো উচ্চারণটা একবার, তাই হুম, নাকি? জি ওস্তাদ। এই জন্যই মুসাক্কাল মুসাক্কাল হলো দীর্ঘ, আর মুখাফফা মুখাফফাফ তো সংক্ষিপ্ত ছোট, এমনই একটু আসে। মুখাফফাফ হুম, ওই স্কিন বা একবার উচ্চারণ হওয়ার কারণে মুখাফফাফ, আর মুখাল এই জন্যই যে ওইটা দীর্ঘ। এবার তো ক্লিয়ার? জি ওস্তাদ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে পড়ছিলাম, কোনটা যেন পড়তেছিলাম, কাফ হা ইয়া আইন সাদ না? হ্যাঁ, এখানে পড়তেছিলাম। হ্যাঁ, তাহলে এগুলোর উচ্চারণটা আমি একটু না আসলে আজকেও 1 ঘন্টা হয়ে গিয়েছে, 40-এর দিকে হয়তো আমরা শুরু করেছি। তাহলে আমি একটু উচ্চারণগুলো, আপনারা একটু উচ্চারণগুলো শোনেন, সবগুলো 4 আলিফ আর কি। আর হারফির ক্ষেত্রে আমরা হরফের উচ্চগুলোই টান দেব। আর আহ, ওই যখন কাল বেতন ওই ওর উচ্চারণটা যেমনটা হয় আর কি, ওই মাদের উচ্চারণটা এভাবেই হবে। আমি উচ্চারণ করতেছি একটু শোনেন। তাহলে কাফের ক্ষেত্রে যে আমরা যে হরফ যখন পড়ি তখন যেভাবে আমরা পড়েছি ওইভাবে হরফের নামগুলো আসবে। তাহলে কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন صاد طاسين حاميم ألف لام ميم। এখানে যে মিমে তাসদিদ, এই গুন্না ওয়াজিব গুন্না কিন্তু বাদ যাবে না। আলিফ লাম মিম صاد ألف لام ميم را طاسيم ميم। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, طاسيم ميم। এরপর এই যে এখানে যে আমরা এই বিষয়টা আমাদের এখন আসেনি, তাহলে আপাতত এখন আল আন আল আন আল আন আল আন। এরপর মাদ্দের হরফের উপর কঠিন হবে আমি তাসদিদ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল ضالا
دابة أتحاجوني ولا الضالين তো আজকে এই পর্যন্তই থাকলো, ইনশাআল্লাহ কালকে আমরা বাকিটা শেষ করব। আর আমাকে যেটা মনে হোয়াটসঅ্যাপে শোনাতে হবে, ইনশাআল্লাহ শোনাবো, তারাও শোনাবেন যদি সম্ভব হয়। তো তাহলে আজকের মতো এখানে শেষ করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন। জি উস্তাদ, প্রশ্ন হোয়াটসঅ্যাপে হইলে ওইখানে। তাহলে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।